আরে সেলিম, তুই? হ্যাঁ আমি। এই নে, এটা রাখ। এতগুলো টাকা? এটা তো চায়ের দাম। আর শোন, আমার তরফ থেকে আজকে গ্রামে যত লোক আসবে সবাইকে ফ্রিতে চা খাওয়াবি। আর শুধু চা না, সঙ্গে একটা ভালো বিস্কুটও দিবি। সে ঠিক আছে, কিন্তু এতগুলো টাকা আমি তো বিশ্বাসই করতে পারছি না। অবাক হচ্ছিস মিনা? যার কাছে একদিন এক কাপ চা খাওয়ার পয়সা ছিল না, তার কাছে এত টাকা এলো কি করে? সব উপর আল্লাহর খেলা রে। আল্লাহ যখন কেড়ে নেয় তখন নিঃস্ব করে দেয়, আর যখন দেয় দু হাত ভরে দেয়। আসি রে, আমার মতো গ্রামের অসহায় মানুষগুলোকে কিছু দিয়ে আসি। কিরে, তোরা আবার কি আলোচনা করছিস? তোরা যেটা দেখছিস সেটা স্বপ্ন না, সত্যি। এমিনা, এদেরকেও দিস। হাজার হোক, এরাও তো আমার গ্রামের মানুষ। Shuraya darling, can you get me a cup of tea? কি বললে? আমি বললাম, ডার্লিং, আমার জন্য এক কাপ চা আনবে? যাচ্ছি। কি ব্যাপার, আজকাল খুব ইংরেজিতে কথা বলছো? তুমি তো ইংরেজি পারতে না। আগে পারতাম না, কিন্তু এখন শিখে গেছি। তাই? আমারও না ইংরেজি শেখার খুব শখ। আমাকে শিখিয়ে দিবে? যাই, মোবাইলটা নিয়ে আসি। আলিফ ভাই, টেল মি হোয়াট হ্যাপেন্ড? কি কি হয়েছে বল? তোমার ভাই বাড়ি ফিরে এসেছে গো। সে তো বিশাল ব্যাপার, শুট বুট পরে 4 চাকা গাড়ি নিয়ে মনে হয় কোটিপতি হয়ে গেছে। বলিস কি? হ্যাঁ গো ভাই। চলো তো গিয়ে দেখি। হ্যাঁ চলো। টনি চাচা। আরে কাবি, তুই বল। হ্যাঁ চাচা, কিছু শুনেছেন? কি শুনবো? তোমার জামাই 4 চাকাতে করে বাড়ি এসেছে আর গ্রামের লোকজনকে টাকা বিলি করছে। কি বলছিস তুই? হ্যাঁ আমি ঠিকই বলছি। যদি আমার কথা বিশ্বাস না হয় তবে নিজে গিয়ে দেখে আসুন। হ্যাঁ চল, নিজের চোখে দেখে আসি। তুই সত্যি কথা বলছিস নাকি আমার সাথে ঢক মারছিস? কি গো, কোথায় যাচ্ছ? আরে আমাদের জামাই নাকি ফিরে এসেছে আর গ্রামের সবাইকে নাকি টাকা বিলি করছে। তাই নাকি? বলো কি? হ্যাঁ, তাই তো আমি দেখতে যাচ্ছি। তুমি একলা কেন যাবে? আমরা সবাই যাব। জামাইকে খাতির যত্ন করতে হবে না? হ্যাঁ ঠিক বলেছো, যাও আর দেরি করো না, চটপট রেডি হয়ে এসো। আর হ্যাঁ, হাসিকে সঙ্গে করে নিয়ে এসো। ঠিক আছে। আশিক ভাই, ভালো আছো?
ভালো। সেলিম, তুই ফিরে এসেছিস ভাই? কতদিন যে তোকে দেখিনি, তোর জন্য বুকটা ফেটে যাচ্ছিল। তা তুই এখানে কেন এসেছিস? সোজা আমার বাড়ি যেতে পারতিস। হ্যাঁ ভাই, আমাদের বাড়ি মানে তো তোমার বাড়ি, এখানে আসার পর কি দরকার ছিল? আরে জামাই বাবাজি, ভালো আছে তো? তাই এখানে এসেছো কেন? আমার বাড়ি চলে যেতে পারতে। তোমার শ্বশুর বাড়িতে তোমার নিজের বাড়ি। বাহ, কি চমৎকার! আপনাদেরকে এভাবে হঠাৎ ছুটে আসতে দেখে সত্যি আমি খুব অবাক হচ্ছি। কেন রে ভাই? তুই আমার ছোট ভাই, তোর কাছে আসবো না তো কার কাছে যাব? আর তুমি আমার একমাত্র জামাই। তোমার সফলতা শুনে আমাদের ছুটে আসাটা তো স্বাভাবিক। না, স্বাভাবিক নয়। আপনারা এখানে কেন এসেছেন তা আমি খুব ভালোভাবে বুঝতে পারছি। বুঝতে পারছিস মানে? মানে এই যে এই টাকার গন্ধ পেয়েছো, তাই তো ছুটে চলে এসেছো। সেদিন শুধু কয়েকটা টাকার জন্য আমার নিজের ভাই ভাবি আমাকে বাড়ি থেকে কুকুরের মতো তাড়িয়ে দিয়েছে। তারপর একটা দিনও খোঁজ নিয়েছিলে আমি বেঁচে আছি না মরে গেছি? আর হ্যাঁ, আপনার মেয়ে অভাবের তাড়নায় আমাকে ছেড়ে চলে গিয়েছিল। কই, একবারও তো ফিরে আসার কথা বলেননি। মনে আছে আপনারা আমার সঙ্গে কি ব্যবহার করেছেন? সুরাইয়া, আমি অফিসে গেলাম। আরে তুই কই গো? দেখো কে এসেছে। ও তুমি? আমি ভাবলাম হয়তো কোনো রাজা বাচ্চা এলো। তা ভাই সাহেব, এই গরমে এই বাড়িতে কি মনে করে? আরে বাদ দাও, যাও এক গ্লাস ঠান্ডা শরবত নিয়ে এসো। শরবত? ঘরে তো চিনিই নেই, শরবত দেবে কোথা থেকে? তাছাড়া যারা কাজের লোক তারা কি শরবত খেতে আসে? ভাবি থাক, আমার কিছু লাগবে না। আমার অফিসে দেরি হয়ে যাচ্ছে, সোজা কাজের কথায় আয়। তুই কি কিছু বলবি? হ্যাঁ ভাই, বলছিলাম তোমার কাছে 10,000 টাকা হবে? খুব বিপদে পড়েছি। 10,000 টাকা? এত টাকা দিয়ে কি করবি তুই? তাছাড়া তোর শ্বশুর তো অনেক বড় লোক, তার কাছে যাচ্ছিস না কেন? শ্বশুরের কাছে হাত পাততে মন সায় দেয় না ভাই। আর আল্লাহ তোমাকে যা সামর্থ্য দিয়েছে তাতেই 10,000 টাকা তোমার কাছে কিছুই না। ও শোনো কথা, টাকা কি গাছে ধরে যে ঝাঁকি দিলে ঝরঝর করে পড়বে? নিজের সংসারে নুনন্তে পান্তা ফুরোয়, আর উনি এসেছে টাকা ধার চাইতে। ভাবি আমাকে মাত্র 2 মাসের জন্য দাও, আমি দিনরাত খেটে টাকা পরিশোধ করে দেব। তুমি একটু ওদিকে চলো তো। তোমার কি মাথা খারাপ নাকি? ওই ফকিনীর হাতে টাকা দেওয়া মানে টাকা পানিতে ফেলা। তার থেকে বরং 1000 টাকা হাতে গুজে দিয়ে আপদ বিদায় করো। দেখ সেলিম, এত টাকা দেওয়া তো আমার পক্ষে সম্ভব না। তুই এক কাজ কর, এই 1000 টাকা রাখ। আর হ্যাঁ, শোধ করতে হবে না।
থাক ভাই, লাগবে না, আসছি। আরে বেলা হয়ে গেছে, কিছু খেয়ে যা। না, খিদে নেই, অন্য কোনো দিন আসবো। যাক, বড় আপদ বিদায় হয়েছে। ভাব দেখে মনে হচ্ছে রাজ্য জয় করে এসেছে। কি ব্যাপার, বাড়িতে তালা মারা, হাসি আবার এই সময় কোথায় গেল? ভাবি, বাড়ির গেটে তালা মারা, হাসিকে দেখেছো? হ্যাঁ দেখেছি। এই নাও গেটের চাবি। তোমার কাছে চাবি, হাসি কোথায় গেছে? বাপের বাড়ি চলে গেছে মানে? আমাকে কিছু না বলে এভাবে চলে গেল? অভাবের সংসারে কেই বা থাকতে চায় বলো? আজকালকার মেয়েরা কি অত ধৈর্য ধরে? কিন্তু ভাবি, আমি তো ইচ্ছে করে অভাব আনিনি। কয়েকদিন অসুস্থ ছিলাম, তাই হাত থেকে কাজে চলে গেছে। আর দুটো দিন ধৈর্য ধরলে তো আমি সব ঠিক করে নিতাম। সেটা তুমি বোঝো সেলিম, কিন্তু তোমার বউ হয়তো সেটা বুঝতে চায়নি। ওর কাছে ধৈর্য ধরার চেয়ে সুযোগ খোঁজাটা বেশি দরকারি ছিল। অন্তত একবার আমাকে বলে যেতে পারতো। এখন এসব ভেবে কি করবে বলো? মনটা শক্ত করো। মিনা, এক কাপ চা দে তো ভাই। চা চা দেয়া যাবে না ভাই। এমনিতেই খাতাতে তো 1300 টাকা বাকি আছে। আগে টাকা দিবি, তারপরে চা খাবি। দে রে দে। ছেলেটাকে এমন করছিস কেন? আজ নয় ওর টাকা আমি দিয়ে দিচ্ছি। না রে শাকিল, জানিস তো চায়ের দোকানে আসতে হলে পকেটে টাকা রাখতে হয়। ওদের মতো ফকিন্নিদেরকে প্রশ্রয় দিলে ব্যবসা লাটে উঠবে। সামান্য কটা টাকার জন্য বেচারাকে এভাবে অপমান করছিস? এত অহংকার ভালো না মিনা। রে সেলিম, শুনলাম অভাবের তাড়নায় তোর বউটা নাকি কেটে পড়েছে। ঠিক মতো খেতে পড়তে না দিলে কোন বউ থাকবে শুনি? শরীর তো আর এমনি এমনি বিলিয়ে দেওয়া যায় না। খিদে মেটাতে না পারলে তো নৌকা অন্য ঘাটে বাঁধবে। মনে হয় একটু বেশি বলা হয়ে গেল। আরে ছাড় তো, যেমন কুকুর তেমন মুগুর দেওয়া হয়েছে। যত সব। কেন এসেছো এখানে? তোমাকে নিয়ে যেতে এসেছি।
চলো বাড়ি ফিরে চলো। তোমাকে ছাড়া বাড়িটা একদম শূন্য হয়ে গেছে। বাড়ি যেখানে দুবেলা দুমুঠো ভাত জোটে না, সেই বাড়ি আমি আর কখনোই ফিরবো না। এমন করো না হাসি, কয়েকটা দিন তুমি শুধু আমার পাশে থাকো, আমি কথা দিচ্ছি আমি সব ঠিক করে ফেলবো। তোমার এই কথা শুনতে শুনতেই তো আমার জীবনটা শেষ হয়ে গেল। কথা দিয়ে কখনো পেট ভরে না। তুমি তো বলেছিলে সুখে দুঃখে সবসময় তুমি আমার পাশে থাকবে। তখন বুঝিনি তুমি এতটা অপদার্থ হবে। অপদার্থ? হ্যাঁ, অপদার্থ। যে সংসার চালাতে পারে না, বউকে দুমুঠো ভালো খাবার দিতে পারে না, বউয়ের কোনো সকালত পূরণ করতে পারে না, এমন স্বামী নিয়ে আমি কি করব? দেখো, মানুষ তো সবসময় একরকম থাকে না, খারাপ সময় সবার জীবনে আসে। কিন্তু আমি আমার জীবনটা একজন ব্যর্থ মানুষের সঙ্গে নষ্ট করতে চাই না। সেলিম, চলে যাও এখান থেকে, আর কখনো এখানে আসবে না। এই সমাজে অর্থ ছাড়া মানুষকে মানুষ মনে করে না। এরা বেঁচে থাকতে সম্মান দেবে না, আবার মরে গেলেও এক ফোঁটা চোখের পানিও ফেলবে না। অর্থ না থাকলে ভালোবাসাও থাকে না, সম্পর্ক বিষ হয়ে যায়। এইভাবে টিকে থাকা যায় না, আমাকে রুখে দাঁড়াতেই হবে। আমি যে কোনো একটা ব্যবস্থা করবই। কে তুমি? আর এই ঠিকানায় কি করে এলে? বিজ্ঞাপনে এই ঠিকানাটা দেখে এসেছি। আপনার নাকি একজন বিশ্বস্ত লোক দরকার। আচ্ছা, ভিতরে এসো। কি দেখছো? আপনি কি এই বাড়িতে একাই থাকেন? হ্যাঁ, এ বাড়িতে আমি একদম একা। একাই যখন থাকেন তাহলে পত্রিকায় এমন বিজ্ঞাপন দিয়েছেন কেন? একসময় যাদের নিজের আপন ভেবে এই ঘরে ঠাঁই দিয়েছিলাম, তারা সুযোগ বুঝে ছাল চামড়া সব চুরি করে নিয়ে চলে গেছে। তারপর আর কাউকে বিশ্বাস করতে ইচ্ছে করে না। ভাবলাম একটা পত্রিকায় বিজ্ঞাপন দিই, সত্যি যার কাজের প্রয়োজন সে নিশ্চয় আসবে। কিন্তু আমিও যদি সবার মতো চুরি করে নিয়ে পালাই? মনে তো হয় না, কারণ এই বিজ্ঞাপন দেখে এতদিন কেউ আসেনি, একমাত্র তুমি ছাড়া। যার চোখে লোভ থাকে তার আসার সাহস হয় না। তবুও আমাকে না চিনে এভাবে বিশ্বাস করছেন? তুমি বলো, তুমি কি নিয়ে পালাবে, সিন্ধু না ভাগ্য? আপনার কথা আমি ঠিক বুঝলাম না। থাক, আর বুঝতে হবে না। যাও, ওই রুমটা তোমার, ফ্রেশ হয়ে এসো, দুজনে চা খেতে খেতে কথা বলবো। আচ্ছা।
তাহলে বলো, তোমার বাড়িতে কে কে আছে? কেউ নেই, যে যার মতো সবাই আমাকে ছেড়ে চলে গেছে। মানে বাবা মা ভাই বোন কেউ নেই? তোমার চোখ দেখে তো মনে হচ্ছে বড় কোনো আঘাত খেয়ে এসেছো। আসলে কি জানেন স্যার, অর্থহীন পুরুষের কাছে কেউই থাকতে চায় না, এমনকি ভালোবাসা আগলে রাখা নিজের বউটাও না। ও বুঝেছি। বলো, কত টাকা লাগবে তোমার? আপনার তো কোনো কাজে আমি শুরু করলাম না, আর আপনি টাকা দিতে চাইছেন? এই যে তুমি আমার সামনে বসে চা খেতে খেতে মনের কথা শেয়ার করছো, একজন একাকিত্ব বৃদ্ধের নিঃসঙ্গতা দূর করছো, এটা কি কাজের চেয়ে কম কিছু? মানে মানে আমারও তো কেউ নেই। আজ থেকে প্রায় 10 বছর আগের কথা। জানো, তুমি আমাদের বাড়ি আসো বলে তোমার বন্ধু মনে হয় সন্দেহ করছে। তাই নাকি? হ্যাঁ, এখন কিছুদিন তুমি আর এসো না। তাহলে তো বেশি দিন এভাবে থাকা যাবে না। তুমি এক কাজ করো, গহনা নগদ টাকা রেডি রাখো, বাকিটা আমি দেখছি। ঠিক আছে, আমি সব গুছিয়ে রাখছি। স্যার, আপনি এত কিছু চোখের সামনে দেখেও তাকে আটকাননি? আরে, যার মনটাই ঘরের বাইরে চলে গেছে, তার শরীরটা আটকে কি করবো বলো? তাই আর আটকায়নি। তবে আপনি নতুন করে একটা বিয়ে করলেন না কেন? আপনার তো অর্থ ক্ষমতা কোনো কিছুরই অভাব ছিল না। কারণ নতুন করে যাকে আনতাম সেও যদি একরকম করতো। আসলে সেলিম, জীবনে একজন অসতী কিংবা বিষাক্ত নারী থাকার চেয়ে একাকিত্ব জীবন অনেক ভালো। একা থাকলে অন্তত কারো প্রতি ক্ষোভ থাকবে না, প্রত্যাশার চাপ থাকবে না। আর তাছাড়া এখন থেকে তুমি তো আছো এই বুড়োকে দেখার জন্য। কি দেখবে তো? হ্যাঁ স্যার। আর কোনো চিন্তা করো না, আমি বর্তমানে এই বাড়ি সম্পত্তি যা কিছু আছে
সব তোমার নামে করে দেবো। না না স্যার, আমার এত কিছু লাগবে না। আরে পাগল, তুমি ছাড়া এই পৃথিবীতে আমার আপন বলতে আর কেউ নেই। স্যার, ভাই, এক কাপ চা দিও। আরে আলিফ, কেমন আছিস? হ্যাঁ, ভালো আছি। একটা কথা শুনলাম। কি? শুনলাম তোর ভাইয়ের বউ নাকি তোর ভাইকে ছেড়ে বাপের বাড়ি পালিয়ে গেছে, আর সেলিমও নাকি নিখোঁজ। হো, কে কোথায় আছে অত খবর রেখে লাভ আছে? নিজের সংসারে যেখানে চালানো দায়, সেখানে আবার অন্যের চিন্তা করে কি লাভ? কেন রে, তোর আবার কিসের চিন্তা? ওরে চাদু, জীবন আছে যতদিন, চিন্তাও আছে ততদিন, বুঝেছিস? সেলিম, তোমরা আমাকে হাড়ে হাড়ে বুঝিয়ে দিয়েছো অর্থ ছাড়া এই পৃথিবীর সমস্ত সম্পর্ক মিথ্যে। তোমরা প্রমাণ করে দিয়েছো সম্পর্ক আসলে মন বা ভালোবাসায় চলে না, চলে কাঁচা টাকায়। আজকে আমার খুব আফসোস হচ্ছে, আর তার চেয়ে বেশি লজ্জা হচ্ছে। বিপদের দিনে যাদের সব থেকে কাছে থাকার কথা, তারা শুধু আমাকে অপমান করেনি, লাথি মেরে তাড়িয়েও দিয়েছে। তবে যাক, ভালোই হয়েছে। অন্তত সে লোভী মানুষগুলোর মুখোশ খুলে গেছে। তোমাদের প্রতি আমার বিন্দুমাত্র অভিযোগ নেই, তোমরা আসতে পারো। প্লিজ আমাকে তাড়িয়ে দিও না, আমি ভুল করেছি, আমাকে একটা সুযোগ দাও। আমি এখানে কারোর জন্য আসিনি, ইভেন তোমার জন্যও না। আমি এখানে এসেছি এই গ্রামটাকে শেষবারের মতো চোখ ভরে দেখতে। আমার এখন আর ভণ্ড মানুষদের ভিড়ে থাকতে ইচ্ছা করে না। আমি একা থাকতে ভালোবাসি, একাই ভালো আছি। তাই পায়ে ধরে ক্ষমা চাইলে তোমার সেই দিনের অপমান আমি ভুলে যাব না। তুমি তোমার আব্বু মার কাছে যেমন ছিলে তেমনই থাকো।